আসসালামু আলাইকুম। আজকে আমি একটি প্রাকৃতিক ঘটনা সম্পর্কে কথা বলবো। যেটি হলো মহিলাদের মাসিক চক্র। ইংরেজিতে যাকে বলে menstrual cycle। আমি যখন নিজে এই বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছিলাম, তখন আমার মনের মধ্যে একটা কনফিউশন হয়েছিল। মনে, মনে চিন্তা করেছিলাম, এই সম্পর্কে জানবো বা এই সম্পর্কে জানতে চাইবো। বিষয়টা কিরকম দেখা যায়? এটা তো একটা গোপন ব্যাপার। এটা আমি কিভাবে জিজ্ঞেস করি? না থাক, এটা আমি আজকে জিজ্ঞেস করব না। পরে কোনো এক সময় জিজ্ঞেস করে জেনে নিব। কিন্তু পরে জিজ্ঞেস করতে গেলেও লজ্জা বোধ করত এবং মনে হতো যে যাকে জিজ্ঞেস করব সে যদি বিষয়টা অন্য কিছু ভাবে বা অন্য কোনো ভাবে নেয় বিষয়টাকে। কারণ যাকে আমি কথাটা জিজ্ঞেস করতে চেয়েছি সে ছিল একজন ইয়ং যুবতী নারী এবং একজন গাইনিকোলজিস্ট ডাক্তার। তাকে আমি কিভাবে জিজ্ঞেস করি? এই সকল কিছু মনের মধ্যে ঘুরপাক খেত। সেই কথা মনে করেই আজকে আমি সবার সঙ্গে এই বিষয়টা শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি মাসিক চক্র সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন। মাসিক চক্র কি? এটি একজন নারীর দেহে কিভাবে সংগঠিত হয়? মাসিক চক্রের ধাপ কয়টি এবং কোন ধাপে কোন হরমোন নিঃসরণ হয়? বাচ্চা ধরলে কেন মাসিক হয় না? বাচ্চা ধরার পর সেটি কোথায় বড় হয়? এবং এই সকল যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। ভিডিওটি একটু লেন্দি হতে পারে, দয়া করে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। কেটে কেটে ভিডিও দেখবেন না, কোথাও স্কিপ করবেন না। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তাহলে শুরুর প্রথমেই আমরা জানব মাসিক বা মেনস্ট্রুয়েশন কি। মাসিক চক্র হলো একজন মহিলার শরীরে প্রতি মাসে ঘটে যাওয়া একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এই চক্রের সময় জরায়ুর ভেতরের আস্তরণ, যাকে ইংরেজিতে বলে এন্ডোমেট্রিয়াম লেয়ার, এই এন্ডোমেট্রিয়াম লেয়ার প্রতি মাসিক চক্রে একবার করে নষ্ট হয়ে যায়, আবার নতুন করে গজায় বা তৈরি হয়। নারীদের জরায়ুতে তিনটি লেয়ার বা আস্তরণ থাকে। একটিকে বলে এন্ডোমেট্রিয়াম, একটিকে বলে মায়োমেট্রিয়াম এবং একটিকে বলে পেরিমেট্রিয়াম। জরায়ুর একদম ভিতরের আস্তরণকে বলে এন্ডোমেট্রিয়াম, মাঝখানের আস্তরণকে বলে মায়োমেট্রিয়াম এবং বাহিরের আস্তরণকে বলে পেরিমেট্রিয়াম। জরায়ুর উপরে দুই পাশে দুইটি ডিম্বাশয় থাকে। ডিম্বাশয় থেকে ডিম নির্গত হয়, অর্থাৎ ডিম্বাশয় হলো একজন নারীর দেহে ডিমের একটি ফ্যাক্টরি, যেখানে প্রতি মাসে দুটি ডিম্বাশয় থেকে একটি করে ডিম পরিপক্ক হয় এবং ডিম্বটি যদি কোনো পুরুষের শুক্রাণুর সাথে মিলিত না হয় তাহলে এই আস্তরণ অর্থাৎ এন্ডোমেট্রিয়াম লেয়ার নির্দিষ্ট একটা সময়ের পরে ভেঙে যায় বা ছিঁড়ে পড়ে যায়। এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ার ছিঁড়ে গেল এবং তার সাথে যে রক্তের জালিকাগুলো থাকে সেগুলো তার সাথে ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তার সাথে যে পরিপক্ক ডিম্বাণুটি থাকে, যেটি শুক্রাণুর সাথে মিলিত হতে পারল না, সেটিও বেরিয়ে আসে। এই যে এন্ডোমেট্রিয়ামের লেয়ারের ছিঁড়ে পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কারণে ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে বা যোনিপথ দিয়ে যে রক্ত মিশ্রিত ডিম্বাণু বের হলো, এটাই হলো মূলত মাসিক। এটাকেই মাসিক বলে। আর এটি প্রতি মাসে একটি চক্রাকারে বের হয় বলে একে মাসিক চক্রও বলে। আশা করি বোঝাতে পেরেছি মাসিক বা মেনস্ট্রুয়েশন কাকে বলে। মাসিক চক্রের দৈর্ঘ্য কত? মাসিক চক্র সাধারণত কত দিনের হয়ে থাকে? মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ডের হিসাব করা হয় এক চক্রের শুরুর দিন থেকে পরবর্তী চক্রের প্রথম দিন পর্যন্ত, অর্থাৎ প্রতি মাসের
প্রথম মাসিক যে দিন থেকে শুরু হয় সেই দিন থেকে পরবর্তী মাসিকের প্রথম দিন পর্যন্ত কত দিন হলো সেটাই মাসিক চক্র। এক চক্র থেকে আরেক চক্রের দৈর্ঘ্য কতদিন সেটাই হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র। নারীদের মাসিক বা পিরিয়ড সাধারণত ২৮ দিন পর পর হয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে বা কারো কারো ক্ষেত্রে এটি আগে বা পরে হতে পারে। এটির স্বাভাবিক রেঞ্জ হলো ২৮ প্লাস মাইনাস ৭ দিন, অর্থাৎ ২১ থেকে ৩৫ দিন পর পর হলেও তা যদি নিয়মিত ব্যবধানে হয় তাকে স্বাভাবিক হিসেব ধরা হয়। তবে ২১ দিনের আগে বা ৩৫ দিনের পরে হলে এবং তা যদি ৩ দিনের কম বা ৭ দিনের বেশি থাকে তাহলে তাকে ইরেগুলার বা অনিয়মিত মাসিক বলে গণনা করা হয়। আশা করি বুঝাতে পেরেছি যে মাসিক চক্র আসলে কয় দিনের। একটি মাসিক চক্রের মূল পর্যায়গুলি কি কি থাকে, অথবা একটি মাসিক চক্রে কি কি ফেজ থাকে। রজস্রাব বা মেনস্ট্রুয়েশন, এই পর্যায়ে জরায়ুর ভেতরের এন্ডোমেট্রিয়াম লেয়ার বা ভেতরের আস্তরণ ঝরে পড়ে বা ছিঁড়ে পড়ে। কিসের কারণে? হরমোনের পরিবর্তনের কারণে। হরমোনের পরিবর্তনের কারণে মূলত মাসিক চক্রের বিভিন্ন সময় বিভিন্ন দশা হয়ে থাকে। এই সময়ে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন লেভেল একদম কমে যায়। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন এ দুটি হরমোন মূলত জরায়ুর আস্তরণকে ঘন করে এবং শক্তিশালী করে। তাহলে জরায়ুর একদম ভিতরের দিকে যে আস্তরণ এন্ডোমেট্রিয়াম লেয়ার, সেই লেয়ারকে স্টেবল বা শক্তিশালী করে হলো ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন, এবং গর্ভধারণের জন্য তাকে প্রস্তুত করে। যখন কোনো গর্ভধারণ হয় না বা কোনো শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় না তখন এই হরমোন দুটির মাত্রা কমে যায় এবং জরায়ু আস্তরণ ভেঙে যায়। এই ভেঙে যাওয়া আস্তরণ এবং রক্তের মিশ্রণই হলো রজস্রাব বা মাসিক। সহজ করে বললে জরায়ুর আস্তরণ হলো একটু ঘরের মতো, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হলো ঘর সাজানোর জিনিসপত্র, গর্ভধারণ হলো ঘরের মধ্যে নতুন কেউ আসা, আর রজস্রাব হলো যখন কেউ না আসে তখন ঘর সাজানোর জিনিসপত্র সরিয়ে নেওয়া এবং ঘর পরিষ্কার করা। এই রজস্রাব সাধারণত ৩ থেকে ৭ দিন পর্যন্ত স্থায়ী হয়। একজন নারীর দেহে রজস্রাব বা মাসিক সাধারণত ৩ থেকে ৭ দিন পর্যন্ত স্থায়ী হয়। কারো ক্ষেত্রে ৩ দিন, কারো ক্ষেত্রে ৫ দিন, কারো ক্ষেত্রে ৭ দিন হতে পারে। মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্রের দ্বিতীয় ধাপ হলো ফলিকুলার ডেভেলপমেন্ট ফেজ, বা এটিকে প্রলিফারেটিভ ফেজও বলা হয়। ফলিকুলার ডেভেলপমেন্ট ফেজ বলতে ওভারি বা ডিম্বাশয়ে থাকা ডিম্বাণু বড় হওয়াকে বোঝায়। আর প্রলিফারেটিভ ফেজ বলতে ইউটেরাস বা জরায়ুর এন্ডোমেট্রিয়াম লেয়ার পুনরায় নতুন করে গজানোরকে বোঝায়। প্রলিফারেটিভ অর্থ হচ্ছে পুনরায় গজানো। এই সময় মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ অর্থাৎ গোনাডোট্রফিন রিলিজিং হরমোন রিলিজ করে, ফলে গোনাড গ্রন্থি সাড়া দেয়। গোনাড গ্রন্থি হলো পুরুষের টেস্টিস বা অন্ডকোষ এবং মহিলাদের ওভারি বা ডিম্বাশয়। তখন মহিলাদের গোনাড গ্রন্থি মানে ওভারি তখন মস্তিষ্ককে সিগন্যাল পাঠায় যে আমাদের ডিম্বাশয়ের ডিম্বাণুকে বড় করতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় হরমোন দরকার। ব্রেন তখন সম্মুখ পিটুইটারি গ্রন্থিকে মেসেজ পাঠায়, তুমি ডিম্বাণুকে বড় করার জন্য এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন পাঠাও। পিটুইটারি গ্ল্যান্ড তার সম্মুখ ভাগ থেকে অর্থাৎ অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে তখন ফলিকুলগুলোকে বড় করার জন্য পর্যাপ্ত পরিমাণ এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন পাঠায়। ফলে ডিম্বাশয়ে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন বাড়তে থাকে।
ফলে ডিম্বাশয়ে থাকা ফলিকলগুলো স্টিমুলেট বা উদ্দীপিত হয়ে বড় হতে থাকে এবং এর মধ্যে একটি ফলিকল বা ডিম্ব পরিপক্ক হয়, তখন তার নাম হয়ে যায় গ্রাফিয়ান ফলিকল। এখানে বোঝার বিষয় হলো, যখন ডিমগুলো ছোট বা অপরিপক্ক থাকে তখন তার খোলসও অপরিপক্ক থাকে। এই অপরিপক্ক ডিমের নাম হলো প্রাইমারি ওসাইট এবং অপরিপক্ক খোলসের নাম হলো প্রাইমারি ফলিকল। এই প্রাইমারি ওসাইট ধীরে ধীরে সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হয় এবং প্রাইমারি ফলিকল ধীরে ধীরে সেকেন্ডারি ফলিকল, টারশিয়ারি ফলিকল, তারপর গ্রাফিয়ান ফলিকুলে কনভার্ট হয়। আর এই ফলিকুলগুলো যখন বড় হতে থাকে তখন এই ফলিকুল থেকে ইস্ট্রোজেন নামক হরমোন নিঃসরণ হয়, যার কারণে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর পুরু হতে থাকে। এই কারণে এটিকে প্রলিফারেটিভ ফেজও বলা হয়। এই ফেজে এন্ডোমেট্রিয়াম লেয়ারের ও বৃদ্ধি ঘটে। এই পর্যায়ে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন ও এলএইচ লিউটিনাইজিং হরমোন মিলে ফলিকলকে বৃদ্ধি করে এবং ওভুলেশন ঘটায়, আর ইস্ট্রোজেন হরমোন মিলে এন্ডোমেট্রিয়ামের আস্তরণকে ঘন করে। এই প্রক্রিয়াটি মাসিক চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং গর্ভধারণের জন্য অত্যন্ত জরুরি। তারপর হলো মেনস্ট্রুয়াল সাইকেলের পরবর্তী পর্যায় ওভুলেশন ফেজ বা ডিম্ব স্ফোটন বা বীর্যপতন পর্যায়। এই পর্যায়ে যেহেতু প্রাইমারি ওসাইট পরিপক্ক হয়ে সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হয়ে গেছে এবং প্রাইমারি ফলিকুল পরিপক্ক হয়ে গ্রাফিয়ান ফলিকুলে কনভার্ট হয়ে গেছে, পরিপক্ক হওয়ার সাথে সাথে ফলিকল ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত করা শুরু করে দিয়েছে। ইস্ট্রোজেনের মাত্রা যখন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখন তারা পিটুইটারি গ্রন্থিকে একটি সংকেত পাঠায় যে আমরা পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে গেছি, এখন আমাদের আর এইখানে জায়গা হচ্ছে না, আমাদের এখান থেকে বের করো। তখন ব্রেন আবার পিটুইটারি গ্রন্থিকে মেসেজ দেয় যে ওরা ওখানে বড় হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ, ওদেরকে বের করার জন্য তুমি এলএইচ বা লিউটিনাইজিং হরমোন পাঠাও। তখন পিটুইটারি গ্ল্যান্ড পর্যাপ্ত পরিমাণে এলএইচ বা লিউটিনাইজিং হরমোন নিঃসরণ করে। তখন ওভারিতে লিউটিনাইজিং হরমোন প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং এলএইচ এর সার্জ হয়, অর্থাৎ এলএইচ হরমোনের একটা স্রোতের সৃষ্টি হয়, একটা স্রোত আসে, ফলে তখন পরিপক্ক ডিম্বটি মানে সেকেন্ডারি ওসাইট গ্রাফিয়ান ফলিকুলকে ফাটিয়ে বাইরে বের হয়ে আসে। এটাকেই মূলত ওভুলেশন বা ডিম্বস্ফোটন বা ডিম্বপাত বলে। ডিম্বটি বের হয়ে যখন পেরিটোনিয়ামে পড়ে তখন ফ্যালোপিয়ন টিউবের ফিমব্রি হাতের মতো যেটি তাকে ধরে ফেলে, তারপর সেটি ফ্যালোপিয়ন টিউবের দিকে যাত্রা শুরু করে। মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্রের চতুর্থ নাম্বার পর্যায় হচ্ছে লুটিয়াল পর্যায় বা লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজ মাসিক চক্রের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময়টি ডিম্ব স্ফোটনের পর থেকে অর্থাৎ ওভুলেশনের পর থেকে শুরু হয়ে পরবর্তী মাসিকের আগ পর্যন্ত স্থায়ী হয়। এর স্থায়িত্বকাল সাধারণত 14 দিন। এই পর্যায়ে যেহেতু সেকেন্ডারি ওসাইট গ্রাফিয়ান ফলিকলকে ফাটিয়ে ফ্যালোপিয়ান টিউবের দিকে যাত্রা শুরু করে দিয়েছে এবং এক সময় এই ডিম্বাণুটি মানে সেকেন্ডারি ওসাইট ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে গিয়ে অবস্থান করে শুক্রাণুর জন্য, মানে নায়িকা গিয়ে সেখানে নায়কের জন্য অপেক্ষা করতেছে। কতক্ষণ এভাবে অপেক্ষা করবে? সাধারণত 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করে। যদি এই সময়ের মধ্যে সেখানে শুক্রাণু যায় এবং তাদের সাথে মানে ডিম্বাণু এবং শুক্রাণুর সাথে যদি মিলন হয় তাহলে দুজনের মিলনের ফলে একটি জাইগোটের সৃষ্টি হয়। এটিকে বলে নিষেক বা ফার্টিলাইজেশন, অর্থাৎ
মেয়েদের ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণুর সাথে মিলন হওয়াকে নিষেক বা ফার্টিলাইজেশন বলে। সেখান থেকে আস্তে আস্তে এন্ডোমেট্রিয়াম লেয়ারের উপর গিয়ে ইমপ্লান্টেশন বা রোপিত হয়। সেখান থেকেই আস্তে আস্তে ভ্রূণের সৃষ্টি হয় এবং ধীরে 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 বড় হতে থাকে। নিষেক হওয়ার পর এন্ডোমেট্রিয়াম লেয়ারের রোপিত হওয়াকে বলে ইমপ্লান্টেশন। নিষেক বা ফার্টিলাইজেশন হলে কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ শুরু হয়। প্রোজেস্টেরন হরমোন এন্ডোমেট্রিয়াম লেয়ারকে আরো শক্তিশালী করে গর্ভধারণের জন্য উপযুক্ত করে তোলে এবং গর্ভধারণ থেকে শুরু করে সারা প্রেগনেন্সিতেই প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করে, যাতে গর্ভপাত না হয়। আর যদি ফার্টিলাইজেশন বা নিষেক না হয়, অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণুর যদি মিলন না হয়, তাহলে কর্পাস লুটিয়ামটি 28তম দিনে গিয়ে নষ্ট হয়ে যায়, অর্থাৎ কর্পাস লুটিয়ামটি ডিজেনারেট হয়ে যায়। ফলে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ বন্ধ হয়ে যায় এবং পরবর্তী মাসিক আবার শুরু হয়ে যায়। এভাবেই সারা জীবন চলতে থাকে মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র। এখন প্রশ্ন হলো, বাচ্চা ধরার পর মাসিক বন্ধ থাকে কেন, বা বাচ্চা ধরার পর মাসিক চক্র না হওয়ার কারণ কি? গর্ভাবস্থায় একাধিক হরমোন মিলে কাজ করে যা মাসিক চক্রকে সাময়িকভাবে বন্ধ রাখে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন অর্থাৎ এইচসিজি। এই হরমোন গর্ভধারণের শুরুতেই উৎপন্ন হয় এবং জরায়ুকে গর্ভধারণ বজায় রাখার জন্য প্রস্তুত করে। এটি মাসিক চক্রকে সাময়িকভাবে বন্ধ রাখে। 2 নাম্বার হচ্ছে প্রোজেস্টেরন। এই হরমোন জরায়ুর আস্তরণকে পুরু করে তোলে, যাতে ভ্রূণ ঠিকভাবে বেড়ে উঠতে পারে। এটিও মাসিক চক্রকে বন্ধ রাখতে সাহায্য করে। এই কারণেই মূলত কনসেপ্ট করার পর বা বাচ্চা ধরার পর বা প্রেগনেন্সি আসার পর মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে, মাসিক চক্র বন্ধ থাকে। মূলত হচ্ছে যে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা তখন বেড়ে যায় এবং প্রোজেস্টেরন হরমোন এন্ডোমেট্রিয়াম লেয়ারকে শক্তিশালী করে বা পুরু করে, যাতে গর্ভধারণ ঠিক মতো হয় এবং বাচ্চা যাতে এন্ডোমেট্রিয়াম লেয়ারের উপর প্রতিস্থাপিত হতে পারে এবং সারা প্রেগনেন্সি জুড়ে যেন বাচ্চা ঠিক মতো সেখানে বড় হয়ে উঠতে পারে। এই কারণেই যখন বাচ্চা কনসিভ করে তখন তাদের কোনো মাসিক চক্র হয় না বা মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে। এটি আল্লাহ প্রদত্ত একটি সিস্টেম, একটি নিয়ম। এই নিয়মেই মূলত প্রত্যেক নারীর গর্ভধারণ। আরেকটি প্রশ্ন হলো যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ট্যাবলেট, যাকে সাধারণত মর্নিং আফটার পিল বলা হয়, অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করার জন্য এটি একটি জরুরি পদ্ধতি। এটি অরক্ষিত যৌন সম্পর্কের পর বা জন্ম নিরোধক ব্যর্থ হওয়ার পর গ্রহণ করা হয়। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ট্যাবলেট কিভাবে কাজ করে? 1 নাম্বার হচ্ছে ডিম্বস্ফোটন বন্ধ করে। এটি ডিম্বাশয় থেকে ডিম্ব নির্গত হওয়া বা ডিম্বস্ফোটনকে বাধা দেয়, অর্থাৎ ওভিউলেশনে বাধা প্রদান করে। ওভিউলেশনে বাধা প্রদান করে অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করে। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে বাধা দেয়। যদি ডিম্বস্ফোটন বা ওভিউলেশন হয়েও থাকে, তাহলে এটি শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে বাধা প্রদান করার মাধ্যমে অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করে। নিষিক্ত ডিমের জরায়ুতে আটকে যাওয়া রোধ করে। যদি নিষিক্ত হয়ে গিয়েও থাকে, অর্থাৎ ডিম্বাণু ও শুক্রাণুর মিলন হয়ে থাকলে, তাহলে এটি নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে আটকে যাওয়া থেকে বাধা দেয়, মানে ইমপ্লান্টেশন হতে দেয় না। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফল
পরে সেটি জরায়ুর এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে ইমপ্লান্টেশন হয় বা রোপিত হয়, সেখান থেকে আস্তে আস্তে বড় হয়। এই ইমপ্লান্টেশনে বাধা প্রদান করে, অর্থাৎ যে এই ভ্রূণটাকে এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে রোপিত হতে দেয় না। এইভাবেই মূলত ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলগুলো কাজ করে থাকে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো নতুন রোগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।